নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমীতে এরকম গোপাল ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য আজকে আটার পাঞ্জেরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পাঞ্জেরি রেসিপিটা কিন্তু খুবই সহজ আর ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো আটার পাঞ্জেরির ক্ষেত্রে কিছু এখানে ড্রাই ফ্রুটস নিতে হবে। তো এখানে দেখুন আমি আমার হাতের কাছে যা যা ছিল আমি নিয়েছি আমন্ড, কাজু আর কিছু পেস্তা আর কিশমিশ। তো আপনাদের কাছে যদি এক্সট্রা কোনো ড্রাই ফ্রুটস থাকে তো আপনারা সেটাও অ্যাড করতে পারেন। আর নিয়ে নিলাম একদম সরু ছোট্ট ছোট্ট করে দেখুন কুচিয়ে রাখা নারকেল। তো এখানে যদি আপনাদের দেশি ড্রাই কোকোনাট থাকে তো সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে এমনি নর্মাল নারকেল কিন্তু আমি নিয়ে নিয়েছি। আমন্ড আর কাজুগুলোকে কিন্তু দুভাগ করে আমি এখানে ভেঙে নিয়েছি। তো এবারে চলুন কড়া বসিয়ে নিলাম আর এখানে 2 চামচ মতো ঘি দিয়ে দেব। তো কৃষ্ণ ঠাকুরের ভোগ মানে এখানে ঘিয়ের ব্যবহার তো করতেই হবে। আর এটা ঘিয়ে রান্না করলে অনেকটাই খেতে বেশ ভালোও হয় আর বেশ ভালো গন্ধও ছাড়ে। তো এইভাবে দেখুন 2 চামচ ঘি দেওয়ার পর ঘিটা যখন একটু গরম হয়ে যাবে তারপরেই কিন্তু এই ভেঙে রাখা আমন্ডগুলো আমি দিয়ে দিলাম। তো দেখুন এখানে পুরো দুভাগ করে আমি আমন্ডগুলোকে কুচিয়ে নিয়েছি। আমন্ডগুলো কিছুক্ষণ নাড়ার পরে তারপরে এখানে আমি কাজু বাদামগুলোও দিয়ে দেব। তো এইভাবে হালকা ব্রাউন কালার করা পর্যন্ত মানে 1 থেকে প্রায় 1.5 মিনিট মতো এটাকে ভেজে নেব আমি বাদামগুলোকে। তারপরে এগুলোকে আমি তুলে রেখে দেবো। খুব বেশি পুড়িয়ে ভাজা যাবে না, আর এরকমভাবেই হালকা একটু ব্রাউন কালার হলেই এগুলো আমি ঘি থেকে তুলে নিচ্ছি। তো অবশ্যই কৃষ্ণ ঠাকুরের ভোগ যেহেতু এটা ঘিয়েই করার চেষ্টা করবেন, আর ঘিয়ে করলে এটা ভালো হবে। তো এইভাবে আমি এগুলো তুলে রেখে দিলাম। এরপর ওই ঘিয়ের মধ্যে আমি এই কুচিয়ে রাখা নারকেলগুলোকে দিয়ে দিচ্ছি। তো নারকেলগুলো এখানে খুব ভালোভাবে ভেজে নেব হালকা ব্রাউন কালার করা পর্যন্ত। তো এরকম 2 থেকে 3 মিনিট নারকেলগুলোকে আমি ভেজেছি। তো দেখুন এইভাবে নারকেলগুলো ভেজে নিচ্ছি। তো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, বুঝতেই পারছেন। তো নারকেলগুলো এইভাবে ভাজা হয়ে গেলে এগুলো আমি তুলে নিচ্ছি। ঘি থেকে এইভাবে ঘিটাকে ঝরিয়ে নিচ্ছি। এরপরে এগুলো একটি পাত্রের মধ্যে তুলে রাখছি। খুবই সহজ, আপনাদের হাতের কাছে যা যা থাকবে এই দিয়েই কিন্তু আপনারা এই পাঞ্জেরি রেসিপিটা করে নিতে পারেন। আর এটা এয়ারটাইট কন্টেনারে রাখলে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যায়। তো এরপরে দেখুন যেটুকু ঘি আছে তার মধ্যে কিছু মাখানা দিয়ে দিলাম। এরপরে ওইগুলো এর মধ্যে ড্রাই রোস্ট করে নেব। এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে ঘিটা আছে, এর মধ্যেই মাখানাগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। আর মাখানাগুলো যখন দেখবেন ক্রিস্পি হয়ে যাবে তখনই বুঝবেন এগুলো ভাজা হয়ে গেছে। তো দেখুন একটা ভেঙে আমি দেখাচ্ছি, ঠিক এইভাবে মাখানাগুলো একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। এই অবস্থায় এগুলো আমরা তুলে নেব। এরপর কড়াতে আমি আরও 3 থেকে 4 চামচ ঘি অ্যাড করছি। এরপরে 1 বাটি পরিমাণে আটা এখানে দিয়ে দিলাম। তো এখানে আমি 1 বাটি আটা নিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। তো এইভাবে আটা দেওয়ার পর অনবরত কিন্তু এটা ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে যেতে হবে। তো এইভাবে দেখুন খুন্তি কিন্তু একেবারেই থামানো যাবে না, কারণ কোথাও এটা পুড়ে যেতে পারে। তো এইভাবে অনবরত কিন্তু আটাটাকে ভেজে যেতে হবে। এরকম হালকা একটা সুন্দর ব্রাউন কালারও হবে আর আটার কাঁচা গন্ধও কিন্তু চলে যাবে। তো দেখুন ভেজে রাখা নারকেল কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আরও কিছুক্ষণ আটাটাকে নাড়াচাড়া করব আর ভেজে রাখা মাখানাও দিয়ে দিলাম। এরপর আটার সাথে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। তো আটাটা এইভাবে কিন্তু ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লো টু মিডিয়ামই রাখার চেষ্টা করবেন। তো এরপরে আমি পেস্তা বাদামগুলোকেও এই আটার মধ্যে দিয়ে দিলাম আর কিশমিশগুলো অ্যাড করে নিলাম। তো এইভাবে আটার সাথে কিন্তু এইগুলো ভাজা ভাজা হয়ে যাবে। তো এইভাবে অনবরত আটাটাকে আমি কিন্তু ভাজছি, আর এই সমস্ত কিছু দিয়ে যে আটাটা ভাজছি আর প্রায় 20 মিনিট ধরে কিন্তু আটাটা আমি ভেজেছি।
তো এরপরে দেখুন ভেজে রাখা আমন্ড আর কাজুও কিন্তু দিয়ে দিলাম। আর সমস্ত রকম বাদামই কিন্তু আমি একটু করে করে সরিয়ে রেখেছি, যাতে পরে সাজানোর সময় এগুলো কাজে লাগে। তো এরপরে গ্যাসটা আমি অফ করে দিলাম, আর এই গরম অবস্থাতেই একটা থালার মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। তো দেখতেই পারলেন খুবই সহজ, বাড়িতে যা হাতের কাছে উপকরণ থাকবে তাই দিয়ে কিন্তু এটা হয়ে যাবে। প্রায় 20 থেকে 25 মিনিট ধরে কিন্তু আটাটাকে এইভাবে আমি অনবরত নাড়াচাড়া করে গেছি। তার ফলে আটার একটুও কাঁচা গন্ধও থাকবে না, খুবই সুন্দর লাগে। তো এরপরে বলে দিচ্ছি পরিমাপটা। তো 1 বাটি যদি আটা নেন, হাফ বাটি কিন্তু চিনির গুঁড়ো এখানে নিতে হবে। তো চিনি, গোটা চিনি, দানা চিনি নয়, চিনিটা গুঁড়ো করার পরে সেইটাই হাফ বাটি মতো নিয়েছি। তো 1 কাপ আটাতে হাফ কাপ চিনি গুঁড়ো মেশাতে হবে। আর এখানে দেখুন একটু এলাচ গুঁড়োও আমি দিয়ে দিলাম, এতে গুঁড়ো ফ্লেভারটা খুব ভালো লাগে। তো এইভাবে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এরকম আটাটা কিন্তু গরম থাকতে থাকতেই চিনিটা মেশাতে হবে। তো এখানে কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়ার পরে এটা হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে এটা মিশে যায়। আর কয়েকটা মাখানাও আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভেঙে দিচ্ছি। আধ ভাঙা করে নিলে মাখানাগুলো অনেকগুলো গোটা গোটা আছে, কিছুটা ভেঙে দিলাম। তো এইভাবে কিন্তু আটাটা গরম থাকা অবস্থাতেই ডাস্ট চিনিটা দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এরপরে দেখুন একটি পাত্রের মধ্যে প্রসাদ বা ভোগ পরিবেশনের জন্য সুন্দরভাবে সাজিয়ে নেব। তো এই পাঞ্জেরির রেসিপিটা কিন্তু খুবই সহজ, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর সবথেকে বড় ব্যাপার, এটা স্টোর করে রাখতে পারবেন, যখন ইচ্ছে তখনই কিন্তু গোপাল ঠাকুরকে আপনারা এই ভোগটা নিবেদন করতে পারবেন। তাই এই সামনের জন্মাষ্টমীতেই কিন্তু অবশ্যই এই পাঞ্জেরি রেসিপি আপনারা ট্রাই করতে পারেন। তো উপর থেকে দেখুন আগে থেকে ভেজে রাখা কাজু, আমন্ড, পেস্তা এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা গোপাল ঠাকুরের ভোগ, তাই তুলসী পাতা উপরে দিয়ে দিলাম। এই আমার পুরোপুরি ভোগ সাজানো হয়ে গেল। এরপরে এটা আমি ঠাকুরকে নিবেদন করব। তো এই পাঞ্জেরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।